বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। বিশ্ব মহামারী করোনাকালে শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমরা সবাই আনন্দিত। এই অবসরকে নিজেদের পঠন পাঠন ও অধ্যয়নে ব্যস্ত রাখার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিজেদের সুন্দর ও সুস্থ পরিবেশে জীবনযাপনের জন্য যতটুকু করা দরকার তা তোমরা নিশ্চয়ই করবে। আজকে আমি ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া, সহকারী অধ্যাপক বাংলা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাই সাদর সম্ভাষণ। আমি তোমাদেরকে আজকে যে বিষয়ে পাঠদান করব সেটি হচ্ছে বিএ সম্মান দ্বিতীয় বর্ষের বাংলা কবিতা 2, যার কোর্স কোড 221205। আমাদের আজকের লেকচারের শিরোনাম মেঘনাদ বধ কাব্যের ট্র্যাজেডি ও রসবিচার। আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা ট্র্যাজেডি সম্পর্কে ধারণা পাবে, মেঘনাদ বধ কাব্যে ট্র্যাজেডির স্বরূপ সম্পর্কে অবহিত হবে, রসতত্ত্ব সম্পর্কে জ্ঞান অর্জিত হবে, মেঘনাদ বধ কাব্যে কোন রস আধিক্য লাভ করেছে তা জানতে পারবে এবং এই লেকচার তৈরিতে যেসব সহায়ক গ্রন্থ ব্যবহৃত হয়েছে তার তালিকা দেখতে পারবে। আজকে আমাদের ক্লাসটি দুটি পর্বে বিভক্ত, একটি ট্র্যাজেডি, অপরটি রসতত্ত্ব। শিক্ষার্থী বন্ধুরা, ট্র্যাজেডি পৃথিবীর সূচনা লগ্ন থেকে সংঘটিত হয়ে আসছে। এটিকে নাটকে রূপদান করেছেন সফোক্লিস, যাকে তত্ত্বে উপস্থাপন করেছেন অ্যারিস্টটল। এই ট্র্যাজেডির সংজ্ঞা নিয়ে আলঙ্কারিকগণ যেভাবেই কথা বলেছেন তাকে আমরা এভাবে উপস্থাপন করতে পারি যে আত্মদ্বন্দ্বে পরাভূত বা অভিভূত মানব জীবনের করুণ কাহিনীকে সাধারণত ট্র্যাজেডি বলে। শেক্সপিয়ারের ট্র্যাজেডিতে কোনো খ্যাতিমান বিশিষ্ট উচ্চপদস্থ ব্যক্তির পতন দেখানো হয়। এই জাতীয় নাটকে নায়কের ব্যক্তিগত দুর্বলতা ও সামান্য ভুল ত্রুটির জন্য জীবনে অনর্থ এসে পড়ে। কখনো দৈব বা অদৃষ্ট প্লীত হয়ে তাকে কালগ্রাসে পতিত হতে হয়। নাট্যকার বিশেষ গুরুগম্ভীর বাণীভঙ্গিতে নায়কের জীবনের নিদারুণ বেদনাকে রূপদান করেন। নায়ক গভীর অন্তর্দ্বন্দ্ব ও বহির্দ্বন্দ্ব দ্বারা ক্ষতবিক্ষত হয়। শ্রেষ্ঠ ট্র্যাজেডিতে মৃত্যুজয়ী জীবন কাহিনী থাকে বলেই তা পাঠককে নায়কের ভাগ্য বিপর্যয়ও তার প্রতি শ্রদ্ধান্বিত করে তোলে। সর্বকালের সমালোচকদের গুরু অ্যারিস্টটল ট্র্যাজেডির সংজ্ঞা প্রসঙ্গে বলেন, ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যান অ্যাকশন দ্যাট ইজ সিরিয়াস, কমপ্লিট অ্যান্ড অফ এ সার্টেন ম্যাগনিটিউড in language embel is heard with each kind of artistic ornament. The several kinds
being found in separate parts of the play in the form of action, not of narrative, through pity and fear effecting the proper purgation of these emotions। অর্থাৎ ট্র্যাজেডি হলো গুরুত্বপূর্ণ, সমগ্র এবং একটি বিশেষ আয়তন সম্পন্ন কর্মের অনুকরণ, যে অনুকরণের ভাষা সর্বপ্রকার আনন্দদায়ক, শৈল্পিক অলঙ্কারে বিভূষিত। ভিন্ন ভিন্ন অলঙ্কার যার বিশেষ বিশেষ অংশে ব্যবহৃত, যে অনুকরণ কর্মাত্মক, বর্ণনাত্মক নয়, যার ঘটনা পরম্পরা করুণা ও ভীতির অনুভব সৃষ্টি করে এবং এই অনুভবদ্বয়ের মোক্ষণ সম্পাদন করে। ট্র্যাজেডির প্রকারভেদ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে পৃথিবীতে দুই প্রকার ট্র্যাজেডি রয়েছে, একটি গ্রিক ট্র্যাজেডি, অপরটি শেক্সপিয়রীয় ট্র্যাজেডি। গ্রিক ট্র্যাজেডি নিয়তি নির্ভর, অর্থাৎ নিয়তির হাতের ক্রিয়নক এ ট্র্যাজেডির পাত্রপাত্রীরা, যেমন ইডিপাস নাটকের পাত্রপাত্রীরা। অপরদিকে শেক্সপিয়রীয় ট্র্যাজেডি কর্মনির্ভর, মানুষ কর্মের মধ্য দিয়ে, তার কাজের মধ্য দিয়ে প্রতিফল পায়। শেক্সপিয়র তার যে 4টি নাটক রচনা করেছেন, ট্র্যাজেডি নাটক, সে সবগুলি এই কর্মনির্ভর। তার একটি অন্যতম নাটক হচ্ছে ওথেলো। এই ওথেলো নাটকের পাত্রপাত্রী যারা, তারা সকলেই এই কর্মফলবাদের উপর তাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করেছে। মেঘনাদ বধ কাব্যে ট্র্যাজেডির স্বরূপ। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের অমর স্রষ্টা। তিনি মহাকাব্য রচনা করেছেন, তিনি গীতিকাব্য রচনা করেছেন, তিনি পত্রকাব্য রচনা করেছেন, তিনি সনেট রচনা করেছেন, তিনি অমিত্রাক্ষর ছন্দ নির্মাণ করেছেন। এই মহান মনীষী মেঘনাদ বধ কাব্যে ট্র্যাজেডিকেও সমূর্তিতে উপস্থাপন করেছেন। তিনি তার বন্ধু রাজনারায়ণ বসুকে একটি চিঠিতে লিখেছিলেন যে তার প্রিয় মেঘনাদের মৃত্যু কাহিনী তিনি লিখছেন, যা মেঘনাদ মহাকাব্য নামে পরিচিত। সেই মেঘনাদের মৃত্যু যে কাব্যের মূল উপজীব্য, তা অবশ্যই সার্থক ট্র্যাজেডি, যে মৃত্যুতে কবি নিজে কেঁদেছেন। রাবণ, মন্দোদরী, প্রমীলা সহ সব পাঠকের অন্তরকে ক্ষতবিক্ষত করেছে তার মৃত্যু। ট্র্যাজেডি সৃষ্টি করতেই কবি মেঘনাদকে যোগ্য দেশভক্ত, বীর পুত্র, স্বামী, সন্তান, ভ্রাতা হিসেবে নির্মাণ করেছেন। সর্বগুণাধার পুরুষোত্তমকেও ভাগ্যদোষে বিফল হতে হয়, এটাই ট্র্যাজেডি। নিরস্ত্র, নিরুপায় মেঘনাদের নিষ্ফলতা সকলের অন্তরকে করুণ রসে সিক্ত করে। মেঘনাদ বধ কাব্যের কেন্দ্রীয় পুরুষ চরিত্র রাবণকে কবি কাঁদিয়েছেন, যে কান্না নিয়তি পীড়িত, ভাগ্যাহত মানুষের কান্না। তার শক্তি ও পৌরুষের সীমা নেই, কিন্তু অনন্ত সম্ভাবনা থাকতেও তাকে দিন দিন হীনবল হতে হয়েছে। চোখের সামনে তার সাজানো বাগান শুকিয়ে গিয়েছে। ত্রিভুবন বিজয়ী রক্ষকুলপতি রাবণকে পরাজিত হতে হয় ভিখারি রাঘবের কাছে। এই অমিত তেজা ব্যক্তিপুরুষ ব্যথাহত হয়ে নিষ্পলকভাবে তার পতন হতে রক্ষার পথ খোঁজে, কিন্তু কুল পায় না। রাবণের এই ব্যর্থতাজনিত ক্ষোভ, তার এই নিদারুণ ট্র্যাজেডি বহিঃশক্তির নিষ্ঠুর প্রতিকূলতায় ব্যক্তিপুরুষের শক্তির অবমাননামূলক যে চিরান্তন ট্র্যাজেডি, তারই প্রতিরূপ।
অর্থাৎ গ্রিক ট্র্যাজেডির রূপায়ণ ঘটেছে আলোচ্য মহাকাব্যে। রাবণ নিজেই তার অদৃষ্ট লিপি সম্পর্কে বলেছে, কি পাপ দেখিয়া মোর রেদারুণ বিধি হরিলিয়ে ধন তুই, অথবা হে বিধাত এ দুরন্ত রিপু তেমতি দুর্বল দেখো করিছে আমারে নিরন্তর, হব আমি নির্মূল সমূলে এর স্বরে, অথবা কিন্তু একে একে শুকাইছে ফুল এবে নিবিছে দেউটি। অর্থাৎ এসব উক্তির মধ্য দিয়ে তার ভাগ্যের যে পরিহাস, তিনি শক্তিমান, ক্ষমতাবান, তিনি যে কোনো যুদ্ধে জয়ী হতে পারেন, এমন শক্তি, এমন ক্ষমতা, এমন বীরত্ব তার আছে, কিন্তু ভাগ্য বিধাতা তার অনুকূলে না থাকায় তার সকল পরিকল্পনা, সকল শক্তি ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। রাবণের মর্মান্তিক ট্র্যাজেডির চূড়ান্ত রূপ পরিদৃষ্ট হয় স্বীয় কনিষ্ঠ পুত্র মেঘনাদের করুণ মৃত্যু দৃশ্যের মাধ্যমে। মেঘনাদ যুদ্ধযাত্রার পূর্বে নিকুম্ভিলা যজ্ঞাগারে ইষ্টদেবের পূজামগ্ন অবস্থায় লক্ষণ বিভীষণের সঙ্গে উক্ত যজ্ঞাগারে প্রবেশ করে। অতঃপর সে মেঘনাদকে অস্ত্রাঘাত করতে উদ্যত হলে মেঘনাদ পূজার কুশাকুলি তুলে সজোরে লক্ষণের দিকে নিক্ষেপ করেন। সে আঘাতে লক্ষণ অজ্ঞান হয়ে ভূতলে পড়ে যান। মেঘনাদ তার দেবাস্ত্রগুলি খুলে নিতে চাইলেন, কিন্তু মায়াদেবী তা রক্ষা করলেন। রাজ অস্ত্রাগার থেকে অস্ত্র আনতে গেলে বিভীষণ তাকে বাধা দেন। ইতোমধ্যে লক্ষণ জ্ঞান ফিরে পেয়ে মেঘনাদকে আক্রমণ করলেন। মেঘনাদ আবারও পূজার উপকরণ দিয়ে লক্ষণকে আক্রমণ করলে মায়াদেবী তাকে রক্ষা করেন। এভাবে লক্ষণ দেবতার কৃপায় বারবার বেঁচে যান। অতঃপর লক্ষণের অসির আঘাতে মেঘনাদের মৃত্যু ঘটে। কবির ভাষায়, হেথায় চেতন পাই মায়ার যতনে সৌমিত্রী হুঙ্কারে ধনু টঙ্কারিলা বলি, সন্ধানী বিন্ধেরা সুর খরতর স্বরে, অরিন্দমিন্দ্রজিতে তারকারি যথা, মহেশ্বাস সরজালে বিধেন তারকে, হায় রে রুধির ধারা ভূধর শরীরে বহে বরিশার কালে জলস্রোত যথা, বহিল তৃতীয়া বস্ত্র তৃতীয়া মেদিনী। ভক্তভৃত্য প্রতিকূল গরবিনী ও সুশ্রী জয়শ্রীর মতো পুত্রবধূ প্রমীলা, ভক্তিমান বীর্যবান আদর্শ পুত্র মেঘনাদ এবং সমদুঃখ ভাগিনী সাধিপত্নী মন্দোদরীকে নিয়ে রাবণের সমুজ্জ্বল নাট্যশালা। সে নাট্যশালার দ্বীপ এক এক করে নিভে গিয়েছে। এ কাব্যের মর্মান্তিক ট্র্যাজেডি এখানেই, যার আরম্ভ জ্যেষ্ঠ পুত্র বীরবাহুর মৃত্যু দিয়ে। প্রসঙ্গত বীরবাহুর মৃত্যুর সংবাদ ও প্রতিক্রিয়া উল্লেখ্য। এ দূতের মুখে শুনি সুতের নিধন, হায় শোকাকুল আজিরাজ কুলমণি, নৈকশেয় সভাজন দুঃখীরাজ দুঃখে, আধার জগৎ মরি ঘন আবরিলে, দিন নাথে কতক্ষণে চেতন পাইয়া, বিষাদে নিঃশ্বাস ছাড়ি কহিলা রাবণ, নিশার স্বপন সম তোর এ বারতা রে দূত, অমরবিন্দ যার ভুজ বলে কাতর, সে ধনুর ধরে রাঘব ভিকারী, বধির সম্মুখ রণে ফুলদল দিয়া, কাটিলা কি বিধাতা শালমলি তরু বরে। মেঘনাদের মৃত্যু এবং প্রমীলার সহমরণ
গমনের মাধ্যমে রাবণের ট্র্যাজেডি চূড়ান্ত রূপ পরিস্ফুটিত হয়েছে। পৃথিবীর সব ট্র্যাজেডির ন্যায় এ ট্র্যাজেডির মূলে রয়েছে এক প্রচণ্ড দ্বন্দ্ব। একদিকে অটল শক্তি, অসীম তেজ, অপরিমেয় পৌরুষ, যার প্রভাবে ত্রিভুবন প্রকম্পিত, যার কাছে অসাধ্য বলে কিছু নেই। অন্যদিকে যার চারপাশে স্নেহ বাৎসল্য প্রেম প্রীতির বন্ধনে সৃষ্ট সুখ শান্তির নীড়। দ্বন্দ্ব এ দুইয়ের মধ্যে সামঞ্জস্য বিধানে রাবণ যদি শক্তি, দম্ভ, পৌরুষী কেবল চাইত, তারই চর্চা করত, আর এ লক্ষ্যে অবিরাম সংগ্রামে নিয়োজিত হতো, কে মরল কে বাঁচল সেদিকে না তাকিয়ে শুধু মৃত্যুর দিকে এগিয়ে যেত, তাহলে ট্র্যাজেডি তাকে একটুও স্পর্শ করতে পারত না। কিন্তু রাবণ তা করেননি বা পারেননি। তার বহির্জীবন সাফল্যমণ্ডিত, কিন্তু অন্তর্জীবনে ক্রমাগত বেদনার ঝড় প্রবাহিত হয়েছে। মেঘনাদের মৃত্যুর পর রাবণের অদ্ভুত বীরত্ব ও জয় জয়কার দেখে কে বলবে যে রাবণের মধ্যে ট্র্যাজেডি আছে? কিন্তু পরিণতিতে দেখা যায় সেই অন্তর্জীবনের ঝড় উত্তরোত্তর প্রবল হয়ে রাবণ রূপ মহিরুহকে সমূলে উৎপাটিত করেছে। প্রসঙ্গত রাবণের পরিণতি ও অন্তর্দহনের স্বরূপ উল্লেখ্য। কোথা পুত্র পুত্রবধূ আমার, সুধিবে যবে রানী মন্দোদরী, কি সুখে আইলে রাখি দোহে সিন্ধু তীরে রক্ষকুলপতি। কি করে বুঝাবো তারে, হায় রে কি কয়ে, হা পুত্র হা বীর শ্রেষ্ঠ, চিরজয়ী রণে, হা মাত রাক্ষস লক্ষ্মী, কি পাপে লিখিলা। এভাবে মেঘনাদবধ কাব্যটি ট্র্যাজেডি কাব্য হিসেবে যথার্থ ও সার্থক হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছ। আমরা আমাদের প্রথম পর্বটি শেষ করলাম, এবার যাচ্ছি দ্বিতীয় পর্বে, যেখানে রয়েছে রসতত্ত্ব। রসতত্ত্ব সাহিত্য রচনার ক্ষেত্রে একটি অপরিহার্য অনুষঙ্গ। রসতত্ত্ব, রূপতত্ত্ব, ছন্দ, অলঙ্কার এগুলি ছাড়া সাহিত্য চর্চা, সৃজনশীল মেধার বিকাশ সম্ভব নয়। যারা সাহিত্য চর্চা করেন তাদেরকে এই আলংকারিক বিষয়গুলোকে অনুধাবন করতে হয়, চর্চা করতে হয়, লিখতে হয়। বন্ধুরা, তোমরা অনেকেই সাহিত্য চর্চা করো, তোমাদের মধ্যেও এ বিষয়টি জানা দরকার যে রস কি। রস মূলত এমন একটি শব্দ যার অর্থ হচ্ছে আস্বাদন করা, অর্থাৎ যা আস্বাদ্য তাই রস। রস ব্যতীত কোনো সাহিত্য রচনা করা সম্ভব নয়। রস ব্যঞ্জিত পদনির্মাণই কবিকর্ম, অর্থাৎ কবি যিনি, তাকে রসে রঞ্জিত পদ নির্মাণ করতে হয়। রস বহির্ভূত পদ নির্মাণ করলে তা সাহিত্য পদবচ্চ হিসেবে কালের প্রবাহে টিকতে পারে না, নিঃশেষ হয়ে যায়। আর যারা রসবোধে নিজের সাহিত্যকে উদ্দীপ্ত করতে পারেন, তারাই মানুষের হৃদয়ে, পাঠক হৃদয়ে নিজেদের আসনকে পাকাপোক্ত করতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই রস নিয়ে সংস্কৃত আলংকারিক ভরতমুনি বলেছেন যে রস হচ্ছে সাহিত্যের বীজ এবং ফল। কোনো ফসলের যেমন
বীজ থাকে, বীজ থেকে গাছ উৎপাদিত হয়, সেই গাছ থেকে ফল হয়, আবার ফল থেকে বীজ হয়। ঠিক তেমনই রস হচ্ছে সাহিত্যের এমন একটি বিষয় যেখানে বীজ উৎপাদিত হয়, বীজ থেকে গাছ হয়, গাছ কখনো কখনো অনেক বড় গাছ হয়, সেই গাছ থেকে আবার ফল হয়, সেই ফল থেকে আবার বীজ হয়, বীজ থেকে গাছ হয়। অর্থাৎ একটি সাইকেলিক অর্ডার, ক্রমিক ধারা চলতে থাকে সৃজনশীলতা। এই রস নিয়ে রসাচার্যগণ বলেছেন রসানন্দ ব্রহ্মাসাদ সহদর, অর্থাৎ কাব্যপাঠে পাঠক এমন এক বিষয়ান্তর নিরপেক্ষ রস লোকে উত্তীর্ণ হন যেখানে তিনি তন্ময়ত্ব প্রাপ্ত হন। সমালোচকগণ বলেছেন যিনি রস অনুভব করেন তিনি সহৃদয় হৃদয় সংবেদী পাঠক বা লেখক, অর্থাৎ তিনি এমন একজন পাঠক যাকে তারা অভিধা দিয়েছেন সহৃদয় হৃদয় সংবেদী। একটা বিশাল অভিধা পাঠককে উপহার দিয়েছেন এই আলংকারিক গণ। ইংরেজ রসতত্ত্ববিদ হ্যামিল্টন এর ভাষায় পোয়েট্রি as such is to be judged simply by the quality of imaginative experience it gives and not by the test of moral goodness or of truth in reference to something outside itself। অর্থাৎ সাহিত্যের ধারা হিসেবে কবিতার মূল্যায়ন করতে হবে কোনো নৈতিক উৎকর্ষের মাত্রা বা কাব্য কাঠামো বহির্ভূত কোনো প্রতিষ্ঠিত সত্যের মানদণ্ডে নয়, বরং সাধারণভাবে কাল্পনিক অভিজ্ঞতার মানদণ্ডে এই বিচার করণীয়। আধুনিক যুগে কাব্য বা কবিতার প্রতি মানুষ খুব বেশি আস্থাবান নয়। অর্থাৎ বর্তমান সময়ের যে সভ্যতা, এরা কুবের পূজারী বা অর্থ পূজারী, পুঁজিবাদের ধ্বজাধারী, সৌন্দর্যের অবস্থান এখানে অপেক্ষাকৃত গৌণ। তবে এটুকু বলা যায় কবিতা বা কাব্যরস মানুষের অন্তরের চিরন্তন সৌন্দর্য পিপাসার পরিপোষক। এই রসতত্ত্বর সংক্ষিপ্ত আলোচনা শেষে আমরা রসের প্রকারভেদ নিয়ে কথা বলতে পারি। ভারতীয় রসতত্ত্বের আলংকারিক অভিনব গুপ্ত বলেছেন 9টি ভাব থেকে 9টি রসের উদয় হয় বা সৃষ্টি হয়। যেমন রতি থেকে শৃঙ্গার রস, বিস্ময় থেকে অদ্ভুত রস, হাস থেকে হাস্য রস, শোক থেকে করুণ রস, ক্রোধ থেকে রৌদ্র রস, উৎসাহ থেকে বীর রস, ভয় থেকে ভয়ানক রস, জুগুপ্সা থেকে বীভৎস রস এবং সম থেকে শান্ত রস। এই 9টি রস সাহিত্যের বিভিন্ন শাখায় বিভিন্নভাবে পরিস্ফুটিত হয়। যে লেখক যে ভাবের অনুগামী হন তিনি সেই ভাব অনুযায়ী রস সৃষ্টি করেন। অর্থাৎ একজন লেখক যদি রতি নামক ভাবের চিন্তা চেতনায় মগ্ন থাকেন তাহলে সেখান থেকে তিনি শৃঙ্গার রসকে সৃষ্টি করেন বা তার সৃজনের মাধ্যম হিসেবে বহন করেন। কেউ যদি শোক নিয়ে চিন্তা ভাবনা করেন তাহলে সেখান থেকে যে রসের তিনি সৃষ্টি করেন সেটা হচ্ছে করুণ রস। অথবা যিনি শান্তি নিয়ে চিন্তা করেন তিনি শান্ত রসের অনুগামী হন। এভাবে 9টি রস লেখকদের রচনায় পরিস্ফুটিত হয়। মেঘনাদবধ কাব্যের
রসবিচার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার যাচ্ছি আমাদের মূল টেক্সট, অর্থাৎ মেঘনাদ বধ কাব্য আমাদের যে পাঠ্য, সেই পাঠ্যগ্রন্থের মধ্যে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত কিভাবে তার রস ভাবনাকে ফুটিয়ে তুলেছেন সেটাই আলোচ্য বিষয়। আমরা জানি যে এই কাব্যের শুরুতে প্রথম সর্গে বা প্রথম অধ্যায়ে কবি বলেছেন, গাইবমা বীর রসে ভাসি মহাগীত। অর্থাৎ তিনি যে গীতি কবিতা রচনা করতে যাচ্ছেন সেই গীতি কবিতা বীর রসে আক্রান্ত হবে, বীর রস দ্বারা তিনি তার মনোভাবনাকে প্রকাশ করবেন, এটি এখানে বলেছেন। কিন্তু সমগ্র কাব্য বিশ্লেষণ করলে আমরা দেখতে পাব আসলে তার এই ধারণা আর বাস্তবে নাই। তিনি তার লেখনীতে ইতপূর্বকার যত ভাবনা ছিল সেগুলোকে পরিবর্তন করেছেন। যেমন মাইকেল মধুসূদন দত্তের পূর্বে, অর্থাৎ আধুনিক যুগের আগে বাংলা সাহিত্যে যে প্রাচীন যুগ এবং মধ্যযুগের অস্তিত্ব আমরা দেখতে পাই, সেখানে দেখি যে দেব নির্ভর সাহিত্য সৃষ্টি হয়েছে। মধ্যযুগের শেষ পর্যায়ে এসেও এই দেব নির্ভর সাহিত্য তো ছিলই, পাশাপাশি রাজাদের প্রশংসা কীর্তন করা হয়েছে, স্তুতি গান করা হয়েছে, সাধারণ মানুষ সেখানে উপেক্ষিত। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত তার রচনার মধ্যে সাধারণ মানুষের মনোবাসনাকে উপস্থাপন করেছেন। আমরা দেখব যে মেঘনাদ বধ কাব্য তার শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি। এ কাব্যে কোন রসের প্রাধান্য তা নিয়ে অনেক তর্ক হয়েছে। একদল সমালোচকের মতে এটি বীর রসের কাব্য, কেননা তিনি বলেছেন গাইবমা বীর রসে ভাসি মহাগীত। আবার আর একদল সমালোচকের মতে তিনি বীর রসের পরিকল্পনা নিয়ে কাব্য রচনা শুরু করলেও যখন কাব্য রচনা তার অগ্রসর হয়েছে এবং সমাপ্তি ঘটেছে, তখন কিন্তু আর বীর রস থাকেনি, সেটি হয়ে গিয়েছে করুণ রস। তাহলে লক্ষণীয় বিষয় হলো যে এই কাব্যটি যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যায় যে এই কাব্যের যে মূল অনুভূতি সেটা করুণ রসেরই। ব্যঞ্জনায় বীর রসের প্রয়াস পরিলক্ষিত হয়েছে, তথাপি মূল যে রস সেটা মূলত করুণ রস। এরপরে আমরা দেখি যে তার এই যে করুণ রসের প্রকাশ তার কাব্যের মধ্যে, সেটা প্রথম সর্গ থেকেই শুরু হয়েছে। প্রথম সর্গে রাবণের পুত্র বীরবাহু মৃত্যুবরণ করেছেন এবং এই বীরবাহুর মৃত্যুতে রাবণ মন্দোদরী পুরো লঙ্কাপুরী অস্ত্র বিসর্জন দিয়েছে। আমরা আরও দেখব যে বীরবাহুর মৃত্যু দৃশ্যের মধ্য দিয়ে এই মহাকাব্যের সূচনা পর্ব আর গ্রন্থের পরিসমাপ্তি রয়েছে প্রমিলায় সহমরণে গমনের চিত্র বা চিতায় আরোহণের চিত্র। এই চিত্র অর্থাৎ সূচনা লগ্নের চিত্র এবং পরিসমাপ্তি চিত্র, দুটি চিত্রই লঙ্কার নরনারী যারা, তাদের মনে করুণ রসের শিহরণ জাগিয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখব যে মেঘনাদ বধ কাব্যের আদি, মধ্য এবং অন্ত সবই বিষাদপূর্ণ। সেজন্য বলা যায় মেঘনাদ বধ কাব্যে বীর রস অপেক্ষা করুণ রসেরই প্রাধান্য। এ প্রসঙ্গে সমালোচক যোগীন্দ্রনাথ বসু লিখেছেন, অনেকে মেঘনাদ বধ কাব্যকে বীররস প্রবল কাব্য বলিয়াই অবগত আছেন, কিন্তু প্রকৃত প্রস্তাবে মেঘনাদ বধে
বীর রসের অপেক্ষা করুণ রসেরই প্রাধান্য। মেঘনাদবধ কাব্যের প্রারম্ভে কবি ঘোষণা করেছেন, গাইবমা বীর রসে ভাসি মহাগীত। এ প্রসঙ্গে তিনি তার বন্ধু রাজনারায়ণকে এক পত্রে লিখেছেন, ইউ মাস্ট নট, মাই ডিয়ার ফেলো, জাজ of the works as a regular heroic poem. I never meant it as such. It is a story, a tale, rather heroically told. Do not be frightened, my dear fellow. I won't trouble my reader with Viraros. কাব্যের প্রারম্ভে কবি ঘোষণা এবং পত্রের মাধ্যমে তার বিপরীত সিদ্ধান্ত নিঃসন্দেহে পাঠক মনে বিভ্রান্তি সৃষ্টি করার পক্ষে যথেষ্ট হলেও এর মধ্যেই রয়েছে মধুসূদনের কবি মানুষ তথা কবিসত্তার মৌল পরিচয়। মধুসূদনের ব্যক্তিজীবনের দুঃখ যে সাহিত্য সৃষ্টিতে করুণ রসের সঞ্চার করেছে তা অস্বীকার করা যায় না। বাল্যকালে তার কবি স্বভাবের অনেকাংশ গঠিত হয়েছিল কৃত্তিবাসী রামায়ণের করুণ রসকে অবলম্বন করে। বড় হয়ে হোমারের মহাকাব্য পাঠ করার পর তিনি স্বাভাবিকভাবেই বীর রসাত্মক ভাব কল্পনার প্রতি আকৃষ্ট হন। মেঘনাদবধ কাব্য রচনার প্রথম দিকে হোমার, ভার্জিল প্রমুখ মহাকবিগণের বীর রসাত্মক কাব্যকল্পনা তাকে বীর রসাত্মক কাব্য নির্মাণে অনুপ্রাণিত করেছে। কিন্তু একটু একটু করে তিনি যখন মেঘনাদবধ কাব্যের শরীর নির্মাণ করেছেন তখন রাবণ, মেঘনাদ প্রভৃতি চরিত্রের দুঃখের সঙ্গে তার ব্যক্তিজীবনের দুঃখ একীভূত করে অনেকটা অসহায়ভাবে তিনি করুণ রসের স্রোতে ভেসে গিয়েছেন। প্রাক্তনের গতিহায় কার সাধ্য রোধে। প্রাক্তনের গতি অর্থাৎ তার পূর্বে যারা অতিক্রান্ত হয়েছেন সাহিত্য চর্চায় তারাও এভাবে পরিকল্পনা নিয়ে নিজের পরিকল্পনায় ঠিক থাকতে পারেন নাই, তাদের পরিকল্পনার ব্যত্যয় ঘটেছে, যেমন ঘটছে মধুসূদনের ক্ষেত্রে। জীবনের ভাগ্য বিধাতার মতো কাব্য বিধাতার বিধানও অলঙ্ঘ। কবি যে উদ্দেশ্য বা আকাঙ্ক্ষা নিয়ে কাব্য রচনা শুরু করেন প্রায়শ দেখা যায় কাব্য বিধাতার অলঙ্ঘ বিধানে সেই উদ্দেশ্য বা আকাঙ্ক্ষা চরিতার্থ হয় না। এ কারণেই মধুসূদন যে কথা বলে কাব্য শুরু করেছিলেন সেই অভিপ্রেত বীররস আর কাব্যের মধ্যে ফুটিয়ে তুলতে পারেননি। বীররসের পরিবর্তে এর মধ্যে জায়গা করে নিয়েছে মর্মস্পর্শী করুণ রস। এবার আমরা যাব এই করুণ রস বা বীর রস কোনটি মেঘনাদবধ কাব্যে প্রাধান্য লাভ করেছে সেটি বিচারে, এবং তা বিচারের জন্য আমরা মেঘনাদবধ কাব্যের সর্গ বা অধ্যায় সমূহকে সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে উপস্থাপন করব। মেঘনাদবধ কাব্যের প্রথম সর্গকে বিশ্লেষণ করলে দেখা যায় কবি যতবার বীররস আনতে গিয়েছেন ততবার তা তার হৃদয়ের অন্তর্নিহিত গীতিরসের প্রাবল্যে করুণ রসের ধারায় চাপা পড়ে গিয়েছে। প্রথম সর্গে রয়েছে রাবণের জ্যেষ্ঠ পুত্র বীরবাহুর মৃত্যু দৃশ্য। কবির ভাষায়, হা পুত্র, হা বীরবাহু, বীর চূড়ামণি, কি পাপে হারানো আমি তোমাহেন ধনে, কি পাপ দেখিয়া মোরে রে দারুণ বিধি, হরিলিয়ে ধন তুই, হায় রে কেমনে সহিয়ে যাতনা আমি। দ্বিতীয় সর্গে কতকগুলি পৌরাণিক ঘটনার সমাবেশে বীররস কিংবা করুণ রস কোনো রসেরই প্রকাশ ঘটেনি। তৃতীয় সর্গে প্রমীলা চরিত্রে কিছুটা বীররসের প্রকাশ ঘটলেও
শেষে তার প্রেমিকা সত্তার জাগরণে বীররসের অবলুপ্তি ঘটেছে। প্রমীলা চরিত্রে বীররসের প্রকাশ ঘটেছে নিম্নোক্ত পংক্তিসমূহে। কি কহিলি বাসন্তী পর্বত গৃহ ছাড়ি, বাহিরায় যবে নদী সিন্ধুর উদ্দেশ্যে, কার হেন সাধ্য যে রোধে তার গতি, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। যে প্রমীলা লঙ্কায় প্রবেশ করার জন্য এ ধরনের উক্তি করেছে, সেই লঙ্কায় প্রবেশ করে সেই প্রমীলাই স্বামী মেঘনাথকে বলেছে, ও পদপ্রাসাদে নাথ ভববিজয়িনী দাসী, কিন্তু মনোমথে না পারি জিনিতে, অবহেলি সরানলে বিরহ অনলে, দুরূহ ডরাই সদা, তেইশে আইনু নিত্য নিত্য মন যারে চাহে তার কাছে। প্রমীলা তার সকল কর্মকাণ্ড একমাত্র স্বামীর উদ্দেশ্যে নিবেদিত, এ কথাই আলোচ্য উক্তির মধ্যে প্রকাশ করেছে। এরপর আমরা দেখব যে চতুর্থ সর্গ, পঞ্চম সর্গ, ষষ্ঠ সর্গ। চতুর্থ সর্গে পঞ্চম সর্গে যে চিত্র আছে সেখানে কোনো রসের প্রকাশ ঘটেনি। ষষ্ঠ সর্গে আমরা দেখি যে মেঘনাদ এবং লক্ষণ তাদের মধ্যে কিছু বাগাড়ম্বর আছে। মেঘনাদ দৈব ক্রিয়া আক্রান্ত হয়ে সে কিছু কষাকলি দিয়ে লক্ষণকে আঘাত করেছে, কিন্তু অস্ত্র উদ্ধারে যাওয়ার জন্য অস্ত্রাগারে সে যেতে পারেনি। সে যখন অস্ত্রাগারে যাওয়ার জন্য অগ্রসর হয়েছে তখনই তার চাচা বিভীষণ তাকে বাধা দিয়েছেন, প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন, যে প্রতিবন্ধকতা ডিঙ্গিয়ে সে অগ্রসর হতে পারেনি। চতুর্থ সর্গে মেঘনাদবধ কাব্যের যে সীতা শর্মা প্রসঙ্গ আছে সেখানে বীররস নাই, আছে আদ্যন্ত করুণ রস। এ স্বর্গে রাবণ কর্তৃক সীতাকে কৌশলে অপহরণ ও অপহৃত সীতার করুণ বিলাপ বর্ণিত হয়েছে। সীতা শর্মাকে বলেছে, কে কবে নিয়েছে সখী কহ হেন কথা, রাজার নন্দিনী আমি রাজকুল বধূ, তবু বদ্ধ কারাগারে, কাদিলা রূপসী শর্মার গলা ধরি কাদিলা শর্মা। পঞ্চম সর্গের শেষ অংশে মেঘনাদ প্রমীলা ও মন্দোদরী প্রসঙ্গে কিছুটা প্রেম ও বাৎসল্য রস প্রকাশিত হয়েছে। ষষ্ঠ সর্গে মেঘনাদের যে বীরত্ব তা মৌখিক বাগাড়ম্বরে মধ্যে সীমাবদ্ধ, আর লক্ষণের বীরত্ব কাপুরুষতারই নামান্তর। মেঘনাদবধ কাব্যের সপ্তম সর্গেই যথার্থ বীররসের প্রকাশ ঘটেছে। বীরভদ্র কর্তৃক মেঘনাদের মৃত্যু সংবাদ শোনার পর রুদ্রতেজে আচ্ছন্ন রাবণ যে আচরণ করেছেন তার মধ্যে যথার্থ বীররস প্রকাশিত হয়েছে। এ স্বর্গে পুত্রশোকে অধীরা মন্দোদরীর ক্রন্দন বীররসকে মুছে দেবার উপক্রম করলেও রাবণের নায়কোচিত আচরণ বীররসের ধারাকে অক্ষুণ্ণ রেখেছে। যুদ্ধক্ষেত্রে রাবণের বীরত্বপূর্ণ কার্যাবলীর মধ্যেও সেই ধারা
অব্যাহত। রাবণ কর্তৃক লক্ষণকে আক্রমণের বর্ণনায় কবি বলেন, সরসে তেজস্বী আজি মহারুদ্র তেজে হুঙ্কারি হানিল অস্ত্র রক্ষকুল নিধি অগ্নিসম সরজালে কাতরিয়া রণে শক্তি ধরে। অর্থাৎ রাবণের যে শক্তি, সেই শক্তিকে এখানে কবি নিজের ভাষায় প্রকাশ করেছেন। কবি আরো বলেছেন, রক্ষকুল নারীকুল কাঁদে হাহারবে, হায় রে কোথা সে জ্যোতি ভাতিত যে সদা মুখচন্দ্রে। মেঘনাদ বধ কাব্য বিশ্লেষণ করলে দেখা যায় একমাত্র সপ্তম স্বর্গে বীররসের যথার্থ প্রকাশ ঘটলেও সমগ্র কাব্যে করুণ রসের প্রাধান্যই প্রবল রূপে প্রকাশিত হয়েছে। অষ্টম স্বর্গে রয়েছে প্রেতপুরীর বর্ণনা, যেটা ভয়ানক রস হিসেবে চিহ্নিত করা যায়, আর নবম স্বর্গ যেটি রয়েছে সেটা সম্পূর্ণ করুণ রসাত্মক। আমরা এই স্বর্গে দেখতে পাই যে রাবণ পুত্র শোকে আকুলা হয়ে তার দূত পাঠিয়েছে রামের কাছে যুদ্ধ বন্ধের জন্য এবং তার পুত্রের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনে তাদের কোনো বিরোধিতা না করার জন্য। তার দূত যথারীতি রামের কাছে গিয়েছেন এবং রাম সানন্দ চিত্তে তাদেরকে এই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনের সময়ে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। আমরা জানি যে এই যুদ্ধবিরতি মূলত রাবণের জীবনের শেষ পরিণতি, কারণ এরপর যুদ্ধ করার মতো কোনো শক্তি, কোনো রসদ, কোনো সৈন্য সামন্ত রাবণের কাছে আর ছিল না, যার ফলশ্রুতিতে নবম স্বর্গে মেঘনাদকে সব দাহ করতে হয়েছে এবং তৎকালীন সমাজের রীতি অনুযায়ী মৃত স্বামীর সঙ্গে সহমরণে গমন করেছেন সতী প্রমীলা। যদিও এটি মানবতা বিরোধী, তথাপি সমাজকে পরিস্ফুটিত করার জন্য মাইকেল মধুসূদন দত্ত এই সহমরণের চিত্রটি অঙ্কন করেছেন। আমরা দেখি যে মেঘনাদ বধ কাব্যের যে রস বিচার, এই প্রসঙ্গে সমালোচক ডক্টর আশুতোষ ভট্টাচার্য একটি চমৎকার মন্তব্য উপস্থাপন করেছেন। তিনি বলেছেন, মেঘনাদ বধ কাব্য রচনাকালে মধুসূদনের মনে যে সংকল্পই থাকুক না কেন, ইহা রচনা করিতে করিতেই তিনি অনুভব করিতে পারিলেন যে তাহার পক্ষে বীর রসাত্মক মহাকাব্য রচনা করা সম্ভব নয়। মেঘনাদ বধ কাব্যে ইতস্তত বিক্ষিপ্তভাবে বীর রসের যে বর্ণনাই শুনিতে পাওয়া যাক না কেন, সামগ্রিকভাবে ইহার মধ্যে যে রস বিকাশ লাভ করিয়াছে তাহা বীর রস নয়, বরং তা বিপরীতধর্মী রস, অর্থাৎ করুণ রস। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। এই ক্লাস থেকে আমরা যে বিষয়ে আলোচনা করলাম, সেই আলোচনার ভিত্তিতে তোমাদের জন্য দুটি অ্যাসাইনমেন্ট বা বাড়ির কাজ আমি প্রস্তুত করেছি। এক, ট্র্যাজেডি হিসেবে মেঘনাদ বধ কাব্যের সার্থকতা বিচার করো। দুই, মেঘনাদ বধ কাব্যে কোন রস প্রাধান্য লাভ করেছে বিশ্লেষণ করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আজকের আলোচনাটি লক্ষ্য করেছ এবং সে আলোচনায় আমি তোমাদেরকে টেক্সট এবং সমালোচনা গ্রন্থের উদ্ধৃতি দিয়ে ট্র্যাজেডি এবং রসবিচার এর বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আশা করি তোমরা এই আলোচনা এবং
পরামর্শ থেকে উপকৃত হবে। আমাদের আলোচনায় যে সহায়ক গ্রন্থগুলি রয়েছে, যা থেকে তোমরা সহজেই বিভিন্ন বিষয়ে সহায়তা গ্রহণ করতে পারো, পড়লেই এই বিষয়গুলি সম্পর্কে তোমাদের ধারণা আরও পরিপক্ক হবে। আশা করি তোমরা গ্রন্থগুলি পড়বে। আমি গ্রন্থগুলির নাম উচ্চারণ করছি। যোগীন্দ্রনাথ বসু, মাইকেল মধুসূদন দত্তের জীবনচরিত। নগেন্দ্রনাথ সোম, মধুস্মৃতি। শ্রীশচন্দ্র দাস, সাহিত্য সন্দর্শন। সিরাজুল ইসলাম, অ্যারিস্টটলের কাব্যতত্ত্ব। ক্ষেত্রগুপ্ত, মধুসূদনের কাব্য আত্মা ও কাব্যশিল্প। শীতাংশু মৈত্র, যুগন্ধর মধুসূদন। সৈয়দ আলী হাসান, মধুসূদন কবি তৃতীয় কাব্যদর্শ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্ব মহামারী করোনাকালে আমাদের এই ক্লাসে তোমরা অংশগ্রহণ করেছ। তোমাদেরকে পরিসমাপ্তিতে জানাই ধন্যবাদ।